নমস্কার বন্ধুরা। আমার চ্যানেল কম্পিউটার ওয়ার্ল্ড বাংলাতে তোমাদের স্বাগত। আমরা যে জেনারেটিভ এআই এর প্লেলিস্টটা শুরু করেছিলাম বাংলাতে। তো এই প্লেলিস্টে আমি ইতিমধ্যে ৪ টি ভিডিও আপলোড করে দিয়েছি। যেখানে আ জেনারেটিভ এআই সম্পর্কে আমি সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছি। তারপর ফাউন্ডেশন মডেল আ নিয়ে আলোচনা করেছি। এছাড়া এআই ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যে কমপ্লিট রোড ম্যাপ কী দরকার সেটাও আমি আলোচনা করেছি এবং আ আগের ভিডিওতে আমি ল্যাংচেন যেটা হলো এলএলএম অ্যাপ্লিকেশন বানানোর জন্য একটা গুরুত্বপূর্ণ ফ্রেমওয়ার্ক সেইটা শুরু করেছিলাম। তো এআই ইঞ্জিনিয়ার, পাইথন ডেভেলপার বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার আ অথবা জেনারেটিভ এআই যদি তোমরা শিখতে চাও তাহলে ল্যাংচেন আ তোমাকে শিখতেই হবে। এই ফ্রেমওয়ার্কটা খুবই গুরুত্বপূর্ণ। তো আগের ভিডিওতে আমি আ ল্যাংচেন কি, কেন ল্যাংচেন শিখব, জেনারেটিভ এআই রোড ম্যাপে ল্যাংচেন কোথায় অবস্থান করছে, ল্যাংচেনের প্রধান যে ৬ টি কম্পোনেন্ট আছে সেটা আমি দেখিয়েছি। আর মডেল কম্পোনেন্ট আমি শুরু করেছি। মডেল কম্পোনেন্টে আ যে এলএলএম মডেলস এবং চ্যাট মডেলস আছে সেইটা আমি দেখিয়েছি এবং কোডিং করে আমি দেখিয়েছি যে কিভাবে এই মডেলগুলো কাজ করে। তো এই ভিডিওতে আমি ওই মডেল যে কম্পোনেন্ট আছে ল্যাংচেনে সেটাকেই আ এক্সটেন্ড করে আ এই মডেলের আরো অনেক আ বিভিন্ন যে প্যারামিটারস আছে সেইগুলো দেখাবো আ কোডিং এর মাধ্যমে এবং তোমাদের ডায়াগ্রামের মাধ্যমে জিনিসটা বোঝাবো। তাহলে চলো শুরু করা যাক। তো আমি আগেই ল্যাংচেনের স্ট্রাকচারটা তোমাদের দেখিয়েছি। আ ল্যাংচেন অ্যাকচুয়ালি সাজানো আছে ৬ টি মূল বিল্ডিং ব্লক দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ ৬ টি বিল্ডিং ব্লক হলো মডেলস, প্রম্পটস, আউটপুট পার্সার, চেইনস অর রানেবলস, মেমোরি আর এজেন্ট প্লাস টুলস। তো এর ১ম এই আছে যেটা সেটা হলো মডেলস। তো মডেলস হলো এলএলএম কে ল্যাংচেনের সাথে কানেক্ট করার একটা ব্রিজ। তুমি সরাসরি OpenAI এর সার্ভারে রিকোয়েস্ট পাঠাও না, ল্যাংচেনের মডেল র্যাপার দিয়ে পাঠাও। তো সেই জিনিসটা আমি দেখিয়েছি তোমাদের কিভাবে তোমরা এই জিনিসটাকে পাঠাও। এখানে বিভিন্ন মডেল দিয়ে আমি দেখিয়েছিলাম GPT মডেল, ক্লড মডেল, জেমিনাই, লামা এইসব মডেল ডট ইনভোক এইরকমভাবে আমরা রিকোয়েস্টটা পাঠাই এলএলএম এর কাছে আর আমরা উত্তর পাই। তো এখন মডেলের আউটপুটের ভিত্তিতে বা ইউসেজের ভিত্তিতে আমরা ২ টো ভাগে মডেলকে ভাগ করতে পারি। ১ নম্বর হলো ল্যাঙ্গুয়েজ মডেল। তো ল্যাঙ্গুয়েজ মডেলে কি হয়? আ তুমি একটা টেক্সট দিলে আ তার পরিবর্তে আউটপুটে তুমি টেক্সট পাবে। আ এটা একটা লেখকের মতো কাজ করে। আ তুমি একটা টেক্সট দেওয়ার পর ও পরের শব্দ কী হবে সেটা বুঝে নতুন টেক্সট তৈরি করে। তো এর উদাহরণ হলো GPT, ক্লড, জেমিনাই এগুলো সবই ল্যাঙ্গুয়েজ মডেল। তো এখানে টেক্সট ইন, টেক্সট আউট। আর দ্বিতীয় হলো আমাদের এমবেডিং মডেল। তো এমবেডিং মডেলটা কি? এটা লেখক নয়, বরং এটা ট্রান্সলেটর বা অনুবাদক। তো কিন্তু ভাষা থেকে ভাষা ট্রান্সলেশন করে না, এটা অর্থ থেকে সংখ্যায় ট্রান্সলেশন করে। তুমি যদি একটা বাক্য দাও সে সেটার মানে বুঝে একগুচ্ছ সংখ্যায় রূপান্তর করে দেয়। মানে টেক্সট ইন, ভেক্টরস অর নাম্বারস আউট। তো একটা উদাহরণ দিয়ে আমরা ল্যাঙ্গুয়েজ মডেলস এবং এমবেডিং মডেলস অর্থাৎ ভাষা মডেলস এবং ভেক্টর মডেলস যে এই দুটোর ডিফারেন্সটা দেখে নিই। এখানে দেখো এখানে আছে ল্যাঙ্গুয়েজ মডেলস আর এখানে এমবেডিং মডেলস। এখানে আমি ইনপুট আকাশের রং কী? এই কোয়েশ্চেনটার জন্য আমার ল্যাঙ্গুয়েজ মডেলস কীভাবে কাজ করে, কীভাবে রিঅ্যাক্ট করবে এবং এমবেডিং মডেলস কীভাবে রিঅ্যাক্ট করবে সেই জিনিসটা দেখায়। তো এখানে ল্যাঙ্গুয়েজ মডেলস যেটা বেসিক্যালি ট্রান্সফর্মার আর্কিটেকচার থেকে এসছে এলএলএম। এখানে কি করে আকাশের রং কি এই কোশ্চেনটার জন্য পরবর্তী শব্দ প্রেডিক্ট করে। আর এমবেডিং মডেল এটাকে এর অর্থকে মানে এটার মানেকে সংখ্যায় রূপান্তর করে। তো এখানে আউটপুট এইরকম আসবে, আমাদের টেক্সটে আসবে টেক্সট ইন, টেক্সট আউট। যেহেতু ল্যাঙ্গুয়েজ মডেলসের ইনপুট আউটপুট এইভাবে কাজ করে তো আকাশের রং নীল। আর এমবেডিং মডেলসের আউটপুট এইরকম সংখ্যায় আসবে একটা ভেক্টরে। তো এর আ আমাদের ইউসেজ হলো, এর কাজ হলো বোঝা ও তৈরি করা। অর্থাৎ টেক্সট তুমি কোয়েশ্চেন করলে টেক্সট জেনারেট করবে। পরবর্তী টেক্সট কী হবে বা উত্তর হবে সেটা প্রেডিক্ট করে যেরকম GPT-4, ক্লড, জেমিনাই। আর এর কাজ হলো খোঁজা বা তুলনা করা। এটা সার্চের জন্য ব্যবহার করা হয়। যেরকম তোমার
আকাশের রং কি এটার একটা তুমি ভেক্টর জেনারেট করলে, আর আকাশের রং নীল এটার একটা ভেক্টর আমরা অলরেডি স্টোর আছে। তাহলে এ কী করবে, এটার সাথে এটার তুলনা করে আ এই আকাশের রং নীল এই জিনিসটাকে খুঁজে বের করে নিয়ে আসবে। তো সার্চ করা বা তুলনা করার জন্য এই এমবেডিং মডেল ইউজ করা হয়। এখানে উদাহরণ হলো টেক্সট এমবেডিং 3, ভয়েজ, এইগুলো হলো এমবেডিং মডেলের উদাহরণ। দুটোই ট্রান্সফর্মার আর্কিটেকচার থেকে আসে, কিন্তু আউটপুটটা আলাদা এখানে। তো আমরা আগের ভিডিওতে এই ল্যাঙ্গুয়েজ মডেলসের টেক্সট স্ট্রিং ইন স্ট্রিং আউট এই জিনিসটা কোডের মাধ্যমে দেখিয়েছি, যেখানে আমি চ্যাট মডেল দেখিয়েছি যে চ্যাট মডেলস কীভাবে কাজ করে চ্যাট ওপেন এআই দিয়ে। তো এখানে যদি আমি একবার তাড়াতাড়ি তোমাদের ওটা দেখিয়ে দিই। তো এইখানে দেখো যে এলএলএম মডেলস, এখানে চ্যাট মডেলসের মধ্যে আমি চ্যাট ওপেন এআই ইউজ করেছিলাম, যেখানে চ্যাট মডেলসে আমি মেসেজটাকে একটা লিস্টের আকারে পাঠাতে পারি, যেখানে সিস্টেম মেসেজে তুমি রুল ডিফাইন করে দিতে পারো, আর হিউম্যান মেসেজে তোমার কোশ্চেন তুমি এলএলএমকে পাঠাতে পারো, আর সেখান থেকে তুমি আনসার পাবে একটা টেক্সটে। তো এটা হলো চ্যাট মডেলস, যেখানে তুমি মডেল ডট ইনভোক করে উত্তর এলএলএম থেকে উত্তর পেতে পারো। কিন্তু শুধু একটা প্রশ্ন পাঠিয়ে দিলেই এখানে কাজ হয় না। আরও কিছু আমাদের করতে হয়। যেরকম দেখো এখানে আমাদের কিছু কি প্যারামিটারস আছে, তো সেইগুলোও জানতে হবে, শুধু মডেল ডট ইনভোক করলে হবে না। তো এখানে এই যে কি প্যারামিটারসগুলো আছে, এটা মডেলটা কিভাবে উত্তর দেবে সেটা আমরা কন্ট্রোল করতে পারি। এই কন্ট্রোল করার জিনিসগুলোকেই প্যারামিটারস বলে। এই প্যারামিটারসের মধ্যে থাকে টেম্পারেচার, ম্যাক্স টোকেন, এইসব জিনিসপত্র। তো এইগুলোই আমরা আজকে দেখব, টেম্পারেচার, ম্যাক্স টোকেন। আরও কিছু প্যারামিটার আছে, যেমন স্ট্রিমিং অ্যান্ড ম্যাক্স রিট্রেস, এগুলোও আমরা দেখব। তাহলে আমি যদি তার আগে আমি যদি মডেলসটা দেখে নিই, এখানে আমরা যে মডেলস পাস করি, এই উদাহরণে দেখো চ্যাট ওপেন এআইয়ের ভিতরে আমরা এই যে মডেলস GPT-5, এই যে মডেলস GPT-5 মিনি, এগুলো যে পাস করছি, তো এই মডেলসগুলো কেন গুরুত্বপূর্ণ, যে কোন মডেলস আমরা কখন ব্যবহার করব সেই জিনিসটা একটু আমরা দেখে নিই। তো এইখানে আমার দেখো, যেহেতু আমি ওপেন এআই নিয়ে কাজ করছি, তো এই ওপেন এআইয়ের আমি যে জিপিটি মডেলসগুলো আছে সেটা তুমি কখন ব্যবহার করবে আর কেন ব্যবহার করবে সেটা আমি এখানে দেখিয়েছি। যেরকম GPT-5.5, তো এই মডেলটা হলো ওপেন এআইয়ের সবচেয়ে শক্তিশালী মডেল আর ফ্ল্যাগশিপ মডেল। তো এটা জটিল রিজনিং, কোডিং, এজেন্ট রিসার্চ, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন এইসব বানানোর জন্য তুমি ব্যবহার করতে পারো। এইটা যেমন কঠিন সমস্যা সমাধান, বড় কোড বেস, মাল্টিপল রিজনিং এবং প্রফেশনাল কাজের জন্য সেরা, সেই কাজে তুমি ব্যবহার করতে পারো। এরপর আছে GPT-5। তো এটা হলো স্পিড, কস্ট এবং কোয়ালিটির দিক দিয়ে চমৎকার। এই ৩ টে কম্বিনেশনে এটা খুব ব্যালেন্সড। তো এটা হলো প্রোডাকশন এআই অ্যাপ, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, RAG, টুল কলিং এইসব কাজে তুমি ব্যবহার করতে পারো। অধিকাংশ এআই অ্যাপ্লিকেশনের জন্য এটা হলো রেকমেন্ডেড মডেলস। তো GPT-5 হলো এআই অ্যাপ্লিকেশন বানানোর জন্য রেকমেন্ডেড মডেলস। এছাড়া আছে GPT-5 মিনি। তো GPT-5 মিনি হলো GPT-5 এর তুলনায় অনেক দ্রুত এবং কম খরচে ভালো পারফরম্যান্স দেয়। এটা লাইট ওয়েট, কিন্তু খুব তুমি যদি ফাস্টার রেসপন্স পেতে চাও খুব তাড়াতাড়ি, তার জন্য GPT-5 মিনি খুব ভালো। যেরকম চ্যাটবট, কাস্টমার সাপোর্ট এইসবের জন্য GPT-5 মিনি ভালো, কারণ সেখানে খুব তাড়াতাড়ি আমাদের উত্তরের দরকার হয়, প্রম্পট রেসপন্সের দরকার হয়। তো তার জন্য GPT-5 মিনি। এছাড়া আছে GPT-5 ন্যানো, এটা হলো ক্লাসিফিকেশন, অটো কমপ্লিট, সিম্পল কোশ্চেন অ্যান্সার এইসবের জন্য ব্যবহার করা হয়। সবচেয়ে দ্রুত এবং সস্তা মডেলস। এটা রিপিটেটিভ টাস্কের জন্য উপযুক্ত। এছাড়া GPT-5 চ্যাট লেটেস্ট, এটা হলো চ্যাটবটের চ্যাট জিপিটির মতো যদি কনভারসেশনাল অ্যাসিস্ট্যান্ট বানাতে চাও, তাহলে এইটা একটা ভালো পছন্দ হতে পারে। তো আমরা নিচে একটা কোডে দেখব যে GPT-5 বা GPT-5 মিনি এটা দিয়ে কিভাবে আমরা আ একটা কোশ্চেনের দুটো আলাদা, আলাদা আ আউটপুট পাই। তো এখানে ইউজ করার জন্য তোমাকে চ্যাট ওপেন এআই ক্লাসটাকে ইম্পোর্ট করে নিতে হবে LangChain ওপেন এআই থেকে। আর চ্যাট ওপেন এআই থেকে তুমি এইভাবে মডেলে আ আ
কোন মডেলটা চাও সেটা মেনশন করে দিতে পারো। তো এখানে আমি একটা Streamlit দিয়ে অ্যাপ্লিকেশন বানিয়েছি। তো Streamlit বেসিক্যালি পাইথনের একটা লাইব্রেরি যেটা দিয়ে তুমি আ ওয়েব অ্যাপ্লিকেশান UI অ্যাপ্লিকেশান বানাতে পারো। তো আমি Streamlit দিয়ে একটা UI বা ওয়েব অ্যাপ্লিকেশান বানিয়েছি যেখানে আ আমি ২ টো মডেল লিস্ট অফ অ্যাভেলেবল মডেলসের মধ্যে GPT-5 আর GPT-5 mini এটাকে রেখেছি। তো এটা একটা ড্রপ ডাউন থাকবে, সেখান থেকে ইউজার চুজ করে নিতে পারে যে কোন মডেলটা সে ব্যবহার করে একটা কোয়েশ্চেনের আনসার চায়। তো আমি একটা আ টেক্সট বক্স রেখেছি যেখানে ইউজার তার কোয়েশ্চেন লিখতে পারে এবং মডেল চুজ করে আ তার উত্তরটা সেই মডেল দিয়ে জেনারেট করতে পারে। তো এইখানে আমার সেই কোডটা আছে। LLM এর আমি চ্যাট OpenAI ক্লাসটা নিয়ে নিয়েছি। এখানে যে মডেলটা চুজ করবে সেইটা আসবে। আর এখানে টেম্পারেচার আমি 0 রেখেছি। আর এখানে আমি বলে দিয়েছি যে ইউ আর এ হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট। আর এখানে আমার কোয়েশ্চেনটা চলে আসবে। আর যে মডেলটা চুজ করেছে সেই মডেল দিয়ে রেসপন্সটা পেয়ে যাবে। এবার আমি ব্রাউজারে তোমাদের এটা দেখাই। যে আমার ইউআইটা এরকম দেখতে হয়েছে। এখানে আমার চুজ মডেলের ভেতরে ড্রপ ডাউন আছে যেখানে আমি GPT-5 চুজ করেছি। চুজ করে এখানে আমার কোয়েশ্চেনটা আমি রাখবো। তো এখানে আমার কোয়েশ্চেনটা আমি রেখেছি এক্সপ্লেইন ল্যাংচেন টু এ বিগিনার। রিকোয়ারমেন্টস হলো ইউজ সিম্পল বেঙ্গলি, explain in less than 3000 word, use a real life analogy, give one practical example and summarize in 3 bullet points। তো এটাকে যদি আমি GPT-5 দিয়ে জেনারেট করি তাহলে তোমরা এখানে রেসপন্সটা দেখতে পাচ্ছ যে এখানে রেসপন্স দিয়েছে ল্যাংচেন কি সহজ কথায় এটি একটি ফ্রেমওয়ার্ক যা বড় ভাষার মডেলকে যেমন ChatGPT আপনার ডেটা ও বিভিন্ন টুলের সাথে জুড়ে দিয়ে ধাপে ধাপে কাজ করায়। তো বাস্তব জীবনের তুলনায় ধরুন একটি রেস্টুরেন্টের ম্যানেজার রাঁধুনি আছে, কিন্তু কী রান্না হবে, কোন উপকরণ কখন আনতে হবে বা কে বাজার করবে, আগের কাস্টমারের পছন্দ মনে রাখা সব ম্যানেজার সামলে দেয়। ল্যাংচেন হলো সেই ম্যানেজারের মতো কাজ করে। এখানে আ আ কয়েকটা বুলেট পয়েন্টসে দেখিয়েছে যে কাজকে ধাপে ভাগ করে সাজায়। হলো চেইন আমাদের যে কম্পোনেন্টস গুলো আছে ল্যাংচারের সেটাই বলেছে এখানে। আগের কথোপকথন মনে রাখে মেমোরি। আর একটা ব্যবহারিক উদাহরণ কাস্টমার সাপোর্ট বট তৈরি করার জন্য। তো এখানে আরও সারসংক্ষেপে ৩ টে বুলেট পয়েন্টে লেখা আছে। এবার আমি সেম জিনিসটাকেই GPT 5.1 মিনি এটা দিয়ে জেনারেট করাবো। তো এখানে ড্রপ ডাউন থেকে আমি চুজ করে নেব GPT-5 মিনি। আর এখানে আমি প্রম্পটটা দিয়ে দেবো, সেমই প্রম্পট আছে। তো এখানে আমি জেনারেট করাবো জিনিসটাকে। তো এখানে বন্ধুরা তোমরা ডিফারেন্সটা দেখবে যে আমি যখন মডেলটা অন্য চুজ করছি তখন তার আউটপুটও আমার অন্যরকম হবে। এখানে আউটপুটটা দেখো। ল্যাংচেন হলো একটি সফটওয়্যার লাইব্রেরি যা বড় ভাষার মডেলসকে বাস্তব অ্যাপ্লিকেশনের সঙ্গে যুক্ত করে। এখানে আ একটু অন্যরকমভাবে এটা লেখা আছে GPT 5.1 এ GPT 5 মিনিতে। তো তোমরা দেখতে পারো যে কিভাবে আমি মডেলটাকে চেঞ্জ করলে তার আউটপুটটা চেঞ্জ হয়ে যায়। তো এবার আমরা চ্যাট মডেলসের কি প্যারামিটার্স নিয়ে আলোচনা করব। প্রথমে আছে আমাদের টেম্পারেচার। তো এই টেম্পারেচারটা হলো মডেল আমাদের কতটা প্রেডিক্টেবল বা কতটা ক্রিয়েটিভ হবে সেটাকে কন্ট্রোল করে। তো বেসিক্যালি মডেলসের মান তোমার 0 থেকে 2 পর্যন্ত হয়। 0 থেকে 2 এটা দিতে পারো। এটা ডেসিমেলে হয়। এখানে যেরকম এই রেঞ্জটা 0.0 থেকে 0.3 মানে 0.3 এটা হলো ডিটারমিনিস্টিক। এটা কোড, ম্যাথ, স্ট্রাকচার ডেটা এইসবের জন্য ব্যবহার করা হয়। মানে এইটা ব্যবহার করলে তোমার উত্তর তুমি যতবার জেনারেট করবে সেটা ভ্যারি করবে না, একই রকম উত্তর দেবে। আর তুমি যদি মান 0.5 থেকে 0.7 রাখো তাহলে সেটা হবে ব্যালেন্সড। Q&A, কোয়েশ্চেন আনসার, শিক্ষামূলক কনটেন্ট এইসব কাজে বেছে ব্যবহার করা হয়। তো এটা হলো গেল ব্যালেন্সড। এবার তুমি 0.9 থেকে আ 1.2 এটা যদি রাখো এটা ক্রিয়েটিভ, মানে গল্প, কবিতা, জোকস এইসব এর জন্য ব্যবহার করা হয়। কিন্তু সবসময় যে সঠিক উত্তর দেয় আ তা না। ক্রিয়েটিভে একটু তুমি ডিফারেন্ট আনসার পাবে। আর যদি তোমার 1.5 এর বেশি হয়ে যায় তাহলে এটা হাইলি র‍্যান্ডম।
মানে ইনকনসিস্টেন্স হবে। এটা এক্সপেরিমেন্টাল পেজে, এটাতে রিস্ক আছে তোমার। তো আমাদের টেম্পারেচারটাকে আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, তো এটা যেন রান্নায় মশলার যে পরিমাণ তার সাথে তুমি তুলনা করতে পারো। বেশি দিলে স্বাদ বাড়ে, কিন্তু ওভার সল্ট হওয়ার রিস্ক আছে। তো এখানে একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। আহ, তো এখানে একটা কোডের উদাহরণ দিয়ে বোঝা যাক। এখানে আমি দেখতে পাচ্ছ যে চ্যাট ওপেন এআই ক্লাসটা ইম্পোর্ট করে নিয়েছে ল্যাংচেন ওপেন এআই এই প্যাকেজ থেকে। তো এখানে চ্যাট ওপেন এআই যেরকম মডেলের প্যারামিটারের ভিতরে আমি GPT-4ও মডেল চুজ করে নিয়েছি, সেই রকমভাবে তুমি টেম্পারেচারটাকেও সেট করে দিতে পারো প্যারামিটার। টেম্পারেচার এখানে 0.2 রেখেছি। 0.2 হলো অ্যাকচুয়ালি ফ্যাকচুয়াল কাজের জন্য, তুমি ম্যাথামেটিক্যাল কিছু কাজ করছো বা যেখানে তোমার সবসময় একই রকম আনসার তুমি প্রেডিক্ট করছো, সেই ক্ষেত্রে তুমি টেম্পারেচার 0.2 বা 0-র কাছাকাছি রাখবে। এখানে সবসময় একই রকম বা সঠিক উত্তর আসবে, এখানে উত্তরের ভ্যারিয়েশন আসবে না। আর তুমি যদি ক্রিয়েটিভ কাজের জন্য ব্যবহার করতে চাও তাহলে টেম্পারেচারটা একটু বেশি রাখতে পারো, 1 বা 1 এর থেকে বেশি। এখানে টেম্পারেচারটা আমি 1 রেখেছি। এখানে যেরকম আমি বৃষ্টি নিয়ে একটা ছোট কবিতা লিখতে বলেছি, এখানে প্রতিবার আলাদা আলাদা তোমার কবিতা আসবে। তো এখানে দেখো আমি এখানে টেম্পারেচার একটা স্লাইডার রেখেছি, যেখানে টেম্পারেচারটাকে আমি নিজের মতো সেট করে নিতে পারি। আর এখানে আমি GPT-5.1 মিনি চুজ করে তোমাদের দেখাবো। আমি টেম্পারেচারটা 0.1-এ সেট করে নিই। আর এইখানে আমি প্রম্পট দেবো যে বৃষ্টি নিয়ে একটি কবিতা লেখা। তাহলে এইটাকে আমি যদি জেনারেট করাই, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে এটি একটি কবিতা জেনারেট করেছে GPT-5 মিনি দিয়ে। আর টেম্পারেচার আমি 0.1 রেখেছি। তো এইটাকে আমি কপি করে রাখি। তো এরপরে আমি 0.1 দিয়ে আবার জেনারেট করাবো। তো দেখবো যে আউটপুটে আমাদের ভ্যারিয়েশন আসে কিনা। তো এখানে দেখতে পাচ্ছ প্রায় একই রকমই জেনারেট করেছে এটি। আমার আউটপুটে তেমন খুব একটা ভ্যারিয়েশন নেই। তো আমরা যদি এই দুটোকে পাশাপাশি দেখি, তো এখানে আমি GPT-5 মিনি দিয়ে টেম্পারেচার 0.1 এর জন্য একই প্রম্পট, মানে একই ইনপুটের জন্য দুবার রেসপন্স জেনারেট করেছি। প্রথমে আমার এইভাবে রেসপন্স এসছে, বৃষ্টি নামে নীরব একটি ছোট গান, মাটির গন্ধে জাগে ভোরের প্রাণ, পানির আঙুলে নাচে পাতার প্রহর, এইভাবে একটা জেনারেট করেছে। আর তারপরেরটা মেঘে মোড়া আকাশ, নীল বিশেষ গান ছাতা, মানে প্রায় একই রকমই জেনারেট করছে। পরে আমি সেম ইনপুট দিয়ে টেম্পারেচারটা আর একটু বাড়িয়ে দেবো, 1.5 রাখি। তো দেখা যাক এখানে কেমন ভ্যারিয়েশন আসে। তো এখানে রিমঝিম বৃষ্টি নামে এইভাবে একটা দিয়েছে আমার কবিতা জেনারেট করে। আমি যদি আবার জেনারেট করি, তাহলে দেখো একদম সম্পূর্ণ আলাদাভাবে রেসপন্স জেনারেট করছে। আর একটা ছোট উদাহরণ দিয়ে দেখে নেওয়া যাক জিনিসটা। রাইট এ ওয়ান লাইন স্লোগান ফর চ্যাট জিপিটি ইন বেঙ্গলি। তো এইটা আমি জেনারেট করার টেম্পারেচার 1.5 দিয়ে। তো প্রতিটি প্রশ্নের স্মার্ট উত্তর চ্যাট জিপিটি। তারপরে যদি আমি জেনারেট করি, তো চ্যাট জিপিটি আপনার প্রশ্নে নির্ভরযোগ্য সঙ্গী। তো আমি যদি এবার টেম্পারেচারটাকে 0 করে দিই, তাহলে দেখা যাক জিজ্ঞাসার সঠিক সঙ্গী চ্যাট জিপিটি পরের বার জেনারেট করলে। তো আপনার প্রশ্নের বিশ্বস্ত সঙ্গী প্রায় একই রকমই আউটপুট দিচ্ছে, তেমন ভ্যারিয়েশন নেই। কিন্তু তুমি টেম্পারেচার বাড়ালে এর উত্তরটা একটু ভ্যারি করছে। প্রশ্ন করুন, সঠিক উত্তর পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, যদি তোমরা স্টেবল আনসার চাও তাহলে টেম্পারেচারটাকে 0-র কাছাকাছি সেট রাখবে। আর তোমাদের যদি উত্তরের ভ্যারিয়েশন দরকার হয় তাহলে তোমরা এটাকে একটু হাইতে সেট করে দিতে পারো, তাহলে তোমার উত্তরটা অনেকটা ভ্যারি করবে।
আমাদের পরবর্তী প্যারামিটার হলো ম্যাক্সিমাম টোকেন বা ম্যাক্স টোকেন। তো এখানে দেখতে পাচ্ছ ম্যাক্স টোকেন কি করে? ম্যাক্স টোকেন রেসপন্সের লেন্থ কতটুকু হবে তার সীমা ঠিক করে দেয়। তার মানে আমার রেসপন্স মানে আউটপুট টোকেন কতটা কি খরচ হবে সেটা ঠিক করে দেয়। টোকেন ইকুয়াল টু ওয়ার্ড বলতে পারো। মানে ওয়ার্ডের সাথে তুলনা করা যায়। আবার ঠিক ওয়ার্ড না, কিন্তু মোটামুটি ধরে নেওয়া হয় টোকেন ইকুইভ্যালেন্ট টু ওয়ার্ড। আর এটা কেন গুরুত্বপূর্ণ? এটা হলো খরচ কন্ট্রোল করার জন্য, কস্ট ম্যানেজমেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে তুমি আউটপুট এর টোকেন কতটা কি হবে সেটা ঠিক করে দিতে পারছো। তোমার আউটপুট কত ওয়ার্ডের হবে। রেসপন্সের লেন্থ ঠিক রাখার জন্য আ যেমন তুমি শুধু এক লাইনের উত্তর চাইলে সেইরকম অনুযায়ী তুমি টোকেন ডিফাইনিং এ আর অ্যাপ্লিকেশনের অপ্রয়োজনীয় ও লম্বা আউটপুট আটকানোর জন্য। তো এটা একটা উদাহরণ দিয়ে দেখে নেওয়া যাক। ধরো তুমি একটা রেস্টুরেন্টে গেলে আর ওয়েটারকে বললে, "যত ইচ্ছা খাবার নিয়ে আসো। বিল কিন্তু তোমাকে দিতে হবে।" তো পেইড এলএলএম এপিআই গুলোতে তোমার পার টোকেন টাকা দিতে হয়। সাধারণত পার মিলিয়ন টোকেন হিসাবে ধরা হয় ইউএসডিতে। তাই মডেল যত বেশি লিখবে তাহলে খরচ তত বেশি বাড়বে। তাহলে আমি এখানে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এখানে ধরো আমি এখানে মডেলকে বলেছি বৃষ্টি নিয়ে একটা ছোট কবিতা লেখ, যেখানে আমি টোকেন বলেছি 10। তাহলে ওই জন্য ও রেসপন্স জেনারেট করেছে দেখো ছোট। বৃষ্টি এসে পড়েছে মেঘের এই পর্যন্ত, এখানে গিয়ে স্টপ হয়ে গেছে। তো এখানে 10 টোকেনের জন্য এইটুখানি জেনারেট করেছে, এর থেকে বেশি জেনারেট করতে পারেনি। সেম আমি যখন ১১০ টোকেন দিয়েছি তখন দেখো আমার রেসপন্সটা অনেক আ বড় এসছে। মানে ১১০ টোকেনের জন্য আমার যতটা দরকার ততটা এসছে। তো এই জিনিসটা এখানে দেখে নেওয়া যাক। তো এইখানে আমি GPT-4o mini ইউজ করব। আর এখানে টোকেন আমি আ ধরো ৫০ দিলাম। আর বললাম যে বৃষ্টি দিয়ে একটা ছোট কবিতা লেখো। তো এটা যদি আমি জেনারেট করাই, তো এখানে দেখো আমার একটা ছোট্ট কবিতা জেনারেট হচ্ছে। আমি যদি আবার জেনারেট করাই, তাহলে আমার লেন্থটা মোটামুটি এইরকমই থাকছে। এবার যদি আমি টোকেন বাড়াই, ধরো এটা ২০০ করে দিলাম। ২০০ করে যদি এবার আমি জেনারেট করাই, তাহলে তুমি দেখবে আউটপুটটা আমার অনেকটা বড় এসছে ২০০ টোকেনের জন্য। তো আমার ৪ লাইনে আসছে। এইরকম তুমি যদি আরও টোকেন বাড়িয়ে দাও, ধরো ৩০০, তো তার জন্য তোমার এখানে আরেকটু বড় আসবে এখানে। তো তাহলে ম্যাক্সিমাম টোকেন আমার এইভাবে কাজ করে। তো এখানে আমি যদি তোমাদের কোডটা দেখাই, এখানে আমি কী প্যারামিটার পাস করেছি দেখো। মডেলের ভিতরে মডেলের নাম, যেটা আমি ওখানে ড্রপ ডাউন থেকে চুজ করছি। টেম্পারেচারের জন্য আমার স্লাইডার আছে। ম্যাক্সিমাম টোকেনের জন্য আমার ইনপুট বক্স আছে, সেখান থেকে আমি ম্যাক্সিমাম টোকেন ইউজ করছি। তাই এইভাবে আমাদের প্যারামিটারগুলো পাস করা যায়। আর এখানে আমি এপিআই কিটাও পাস করছি। তো আমাদের আ এই জিনিসটা বোঝা হয়ে গেল যে ম্যাক্সিমাম টোকেন কীভাবে কাজ করে। তো আমাদের পরবর্তী প্যারামিটার হলো স্ট্রিমিং। তো স্ট্রিমিংয়ে আমরা কি দেখি? ওয়ার্ড বাই ওয়ার্ড টাইপিং এফেক্ট, যেটা আমরা ChatGPTর আনসারে দেখতে পাই যে ওরা ওয়ার্ড বাই ওয়ার্ড আমাদের প্রিন্ট হয়ে আসছে। স্ট্রিম মানেই হলো টুকরো, টুকরো উত্তর। স্ট্রিম হলো বক্স হাইলাইট। তো স্ট্রিম মানে হলো আমাদের টুকরো, টুকরো উত্তর। এখানে স্ট্রিমিং একটা ফ্ল্যাগ থাকে, যেটা আমরা যখন LLM ক্রল করি সেটাকে ট্রু করে দিলে আমরা স্ট্রিমিং এফেক্ট দেখতে পাই। তো এটা যদি আমরা একটা উদাহরণ দিই, মনে করো একজন লেখককে লাইভ লিখতে দেখছেন। মানে এক শব্দ একটা করে লিখছে। আর তুমি সেটা আ সাথে, সাথে পড়তে পারছো। তো এখানে আ সুবিধাটা হলো তোমাকে পুরো লেখাটা শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে না। এটা কেন ভালো? এটাতে ইউজার এক্সপেরিয়েন্স অনেক ভালো হয়। ChatGPTর মতো লাইভ টাইপিং দেখা যায়। দীর্ঘ উত্তরের ক্ষেত্রে বিশেষ উপকারী। যেমন বড় একটা প্যারাগ্রাফ প্রিন্ট করাতে, তো ইউজার পুরো উত্তরের জন্য বসে না থেকে সাথে, সাথে পড়তে থাকে। আর এটাতে মনে হয় যেন সিস্টেম দ্রুত কাজ করছে, যদিও টোটাল জেনারেশন টাইম একই থাকতে পারে। তো এটা কখন ব্যবহার করবে? যখন তুমি একটা চ্যাটবট বা ইউজার ফেসিং অ্যাপ্লিকেশন বানাচ্ছ, যেখানে উত্তর লম্বা হওয়ার সম্ভাবনা আছে, সেখানে এই স্ট্রিমিংটা তোমরা ইউজ করবে। তো এখানে কোডিংয়ের উদাহরণ দিয়ে দেখা যাক। এখানে চ্যাট OpenAI আমি GPT-4o মডেল কল করছি, আর এখানে স্ট্রিমিংটাকে আমি ট্রু করে দিয়েছি, যাতে ChatGPTর মতো ওয়ার্ড বাই ওয়ার্ড উত্তর দেখায়। তো এটা আমি আমার UI দিয়ে দেখাচ্ছি। এখানে আমি আ ম্যাক্সিমাম টোকেন ৫০০ নিয়ে নিয়েছি। আর এখানে আমার এনেবল স্ট্রিমিং এর যে চেক বক্সটা আছে, এটা আমি চেক করে দিলাম। এখন আমি এটাকে একটা প্রম্পট দেবো। তো প্রম্পট দিই যে রাইট আ বেঙ্গলি স্টোরি।
তো তো এইটাকে আমি যদি জেনারেট করা, তাহলে তোমরা রেসপন্সটা দেখতে পাচ্ছ কীরকম টাইপিং এফেক্টের মাধ্যমে আসছে আমার জিনিসটা। তো এটা দেখতেও খুব ভালো লাগছে। তো এটা এইরকমভাবে আমাদের এলো। আর যদি আমি এনেবল স্ট্রিমিংটাকে ফলস করে দিই, আর যদি আমি জেনারেট করাই, তাহলে দেখবে তোমাকে উত্তরের জন্য ওয়েট করে থাকতে হচ্ছে। যখন পুরো উত্তরটা আসবে তখনই এটা দেখাবে। তো এটাতে ইউজার এক্সপিরিয়েন্স খুব খারাপ হয়। দেখো আমার পুরোটা চলে এলো। আরেকবার আমি এনেবল স্ট্রিমিং দিয়ে দেখাই। আমাদের পরবর্তী প্যারামিটার হলো টাইম আউট এবং ম্যাক্সিমাম রিট্রাইস। তো ধরো তুমি কাউকে ফোন করলে কিন্তু ওপাশ থেকে কেউ ফোনটা ধরলো না, তাহলে তুমি কতক্ষণ অপেক্ষা করবে আর কতবার আবার ফোন করবে। তো টাইম আউটটা বেসিক্যালি তুমি কতক্ষণ অপেক্ষা করবে সেটা বোঝাচ্ছে, আর ম্যাক্সিমাম রিট্রাইস বোঝাচ্ছে যে তুমি আবার কতবার ফোন করবে। তো বেসিক্যালি এখানে টাইম আউটটা সেকেন্ডে দেওয়া যায়, আর ম্যাক্সিমাম রিট্রাইসটা কতবার তুমি রিট্রাই করবে সেটা দেখা যায়। নেটওয়ার্ক ফেল হলে যে আমরা আবার রিট্রাই করতে পারি। তো এইসব কাজে আ এটা কাজে লাগে। তো এখানে উদাহরণে দেখা যাক। এখানে আমি টাইম আউট 60 দিয়েছি। মানে এটা সেকেন্ডে হয়। 60 সেকেন্ড মানে এখানে ১ মিনিট ওয়েট করার পরে এটা টাইম আউট হয়ে যাবে। ধরো তোমার এপিআই থেকে কোনো উত্তর এলো না, তখন এটা ১ মিনিট ওয়েট করবে ও তারপর এরর দেখাবে। তো এটা গেল টাইম আউট। আর ম্যাক্সিমাম রিট্রাইস কোনো কারণে যদি কল ফেল করে যায়, নেটওয়ার্ক ইস্যু হতে পারে বা অন্য কোনো ইস্যু হতে পারে, সার্ভার ইস্যু হতে পারে। তো সেই জন্য সিস্টেম অটোমেটিক্যালি এটা আরও ৩ বার রিট্রাই করবে, ৩ বার চেষ্টা করবে। তার মধ্যে যদি না হয়, ৩ বারের পরে এটা এরর মেসেজ দেখিয়ে দেবে। তো এগুলো হলো প্রোডাকশন গ্রেড অ্যাপ্লিকেশন বানানোর জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ ইন্টার্ন বা সার্ভার সবসময় 100% নির্ভরশীল নয়। তখন আমাদের এই প্যারামিটারসগুলো ইউজ করতে হবে, টাইম আউট, ম্যাক্সিমাম রিট্রাইস। তো এই ভিডিওতে আমরা ল্যাঙ্গুয়েজ মডেলের সমস্ত প্যারামিটারসগুলোকে কভার করে নিলাম। এর সাথে আমরা ইনভোক তো দেখেইছি। তো এলএলএম আউটপুট, চ্যাট আউটপুট এইগুলো আমাদের মোটামুটি ল্যাঙ্গুয়েজ মডেলটা কভার হয়ে গেছে। তো পরবর্তী ভিডিওতে আমরা এই যে এমবেডিং মডেলস আছে, এমবেডিং মডেলসটা বিস্তারিতভাবে দেখব কোডের সাথে। আর এমবেডিং মডেলসটা কীভাবে RAG অ্যাপ্লিকেশান বানানোর জন্য আমাদের সাহায্য করে সেই জিনিসটাও দেখব। তাহলে তোমরা আ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে যাতে তোমরা নেক্সট ভিডিওগুলো মিস না করো। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।